প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসে বায়োডাইভার্সিটি কাকে বলে, তার শ্রেণীবিভাগ, আলফা, বিটা, গামা, জীববৈচিত্র্যের তুলনামূলক আলোচনা, রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক, এজেন্ডা 21 এখানেই শেষ করেছিলাম। আজ তার দ্বিতীয় পাঠ। এই দ্বিতীয় পাঠে যেসব বিষয়বস্তুগুলি আছে সেগুলি একের পর এক আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমত হটস্পট কথাটি সর্বপ্রথম প্রবর্তন করেছিলেন বা প্রবক্তা হলেন নরমান মায়ার। 1988 খ্রিস্টাব্দে তিনি এই কথা বলেছিলেন। এরপর হটস্পট কাকে বলে সেটা সম্পর্কে জানতে হবে। এখানে হটস্পট কাকে বলে, হটস্পট নির্ধারণের শর্ত, হটস্পট পৃথিবীতে কটি আছে, ভারতে কটি আছে, এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো পৃথিবীর যেসব অঞ্চলে বিপুল পরিমাণে জীববৈচিত্র্য ও স্থানিক প্রজাতি বা এন্ডেমিক স্পেসিস অধিক পরিমাণে থাকে, কিন্তু বর্তমানে সেগুলো বিলুপ্ত বা বিপন্ন হতে চলেছে, সেই সব অঞ্চলগুলিকে আমরা হটস্পট হিসাবে আখ্যা দিই বা হটস্পট বলে থাকি। আর এবার বলছি, পৃথিবীর যেসব অঞ্চলে বিপুল পরিমাণে জীববৈচিত্র্য ও স্থানিক প্রজাতি আছে কিন্তু বিভিন্ন কারণে তা বিপন্ন হচ্ছে, এরূপ সংরক্ষিত স্থানগুলোকে আমরা হটস্পট বলি। টোটাল বর্তমান পৃথিবীতে বইতে কোথাও খুঁজে পাবে 34টা, কিন্তু বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্টলি আরো দুটো যোগ হয়েছে, অর্থাৎ 36টি হবে। সারা বিশ্বে 36টি হটস্পট আছে। এর মধ্যে ভারতে 4টি হটস্পট আছে। এই 4টি হটস্পট হলো: নাম্বার 1 পূর্ব হিমালয়, নাম্বার 2 পশ্চিম ঘাট পর্বতমালা, নাম্বার 3 ইন্দো বার্মা, নাম্বার 4 সুন্দারল্যান্ড। এরপর ভারতীয় হটস্পটগুলিতে প্রজাতি প্রাচুর্য প্রচুর। এখান থেকে বিভিন্ন প্রজাতির উৎপত্তি হয়। এই কারণে ভারতের হটস্পটগুলিকে কার্ডল অফ স্পেসিয়েশন অর্থাৎ প্রজাতি উৎপত্তির দোলনা বলা হবে। এই কোশ্চেনটা কিন্তু নোট করবে সবাই। ভারতের হটস্পটগুলিকে কার্ডল অফ স্পেসিয়েশন বা প্রজাতি উৎপত্তির দোলনা বলা হয়। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি। হটস্পট নির্ধারণের শর্ত, অনেকগুলো শর্ত পাবে। মেইনলি এখানে দুটো শর্ত আমি বলছি যেটা খুবই ইম্পর্টেন্ট। হটস্পট হতে গেলে স্থানটিকে প্রথমত যে স্থানটিকে আমরা হটস্পট রূপে গণ্য করব বা বিবেচনা করব, সেই স্থানে এন্ডেমিক প্রজাতি বা স্থানিক প্রজাতির সংখ্যা প্রচুর হতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ওই হটস্পট রিজিয়ন তখনই ঘোষণা করব যখনই অন্য কোনো অঞ্চল থেকে আগত প্রজাতির অনুপ্রবেশ যদি কোনো স্থানে ঘটে থাকে, সেই স্থানটাকে আমরা কিন্তু কখনো হটস্পট রূপে আখ্যা দিব না বা বিবেচনা করব না। তাহলে হটস্পট নির্ধারণের দুটো শর্ত: স্থানিক প্রজাতির সংখ্যা বেশি হতে হবে, আর দ্বিতীয়ত অন্য কোনো অঞ্চল থেকে আগত প্রজাতির অনুপ্রবেশ যদি ঘটে থাকে তাহলে স্থানটিকে আমরা হটস্পট রূপে বিবেচনা করব না। এরপর আসছি মেগা ডাইভার্সিটি কান্ট্রি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিছুটা, এই পাঠে আমি কিছু বলছি। মেগা ডাইভার্সিটি কান্ট্রি কাকে বলবো? আমরা জানি, তোমরা নিশ্চয়ই জানো, বিষুবরেখার উভয় পাশে বিষুবরেখা, এটা বিষুবরেখা বা নিরক্ষরেখা, বিষুবরেখার উভয় পাশের দেশগুলিতে অধিক জীববৈচিত্র্য প্রাচুর্য থাকে। কি কারণে থাকে আরেকবার বলে দিচ্ছি। এইসব জায়গাতে সূর্য রশ্মি প্রখরভাবে পড়ে এবং উষ্ণ ও আর্দ্র জায়গাগুলো, এই জন্য তাতে জীববৈচিত্র্য সব থেকে বেশি পরিমাণে দেখা যায়। যত বিষুবরেখা থেকে ওপরের দিকে বিষুবরেখা থেকে যত উত্তরের দিকে বা যত দক্ষিণের দিকে নামা যায়, জীববৈচিত্র্যের পরিমাণ তত কমতে থাকে। এরপর
আমরা মেন কোশ্চেন চলে আসছি, মেগা ডাইভার্সিটি কান্ট্রি কাকে বলবো। বিষুবরেখার দুপাশে অবস্থিত দেশগুলি উষ্ণ আর আর্দ্র হওয়ার জন্য এতে জীব বৈচিত্র্যের প্রাচুর্যতা অধিক হয়। তাই বিষুবরেখার উভয় পাশে অবস্থিত দেশগুলোকে আমরা কি বলবো? মেগা ডাইভার্সিটি কান্ট্রি বলবো। এই মেগা ডাইভার্সিটি কান্ট্রি বিশ্বে 17টি আছে। বিশ্বে এই মুহূর্তে 17টি আছে। তাদের ভেতর ভারত অন্যতম। তো একের পর এক নামগুলো দেওয়া আছে। নাম্বার 1 ভারত, ব্রাজিল, কলম্বিয়া, মেক্সিকো, ইন্দোনেশিয়া, ফিলিপিন, চীন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কঙ্গো, পেরু, মাদাগাস্কার, ইকুয়েডর, দক্ষিণ আফ্রিকা, গিনি, ভেনেজুয়েলা, মালয়েশিয়া ইত্যাদি। বৈচিত্র্য বিন্যাসের কারণগুলি আলোচনা করো। জীববৈচিত্র্য বিন্যাসের যেসব কারণগুলি গুরুত্বপূর্ণ তাদের ভেতর বাসস্থানের অবলুপ্তি ও খণ্ডীভবন, বিশৃঙ্খলা ও দূষণ, অরণ্য ধ্বংস, অবৈধ শিকার, বহিরাগত প্রজাতির প্রবেশ, প্রাকৃতিক বিপর্যয় যেমন খরা, বন্যা, ভূমিকম্প, সুনামি, তুষারপাত ইত্যাদি কারণের জন্য জীববৈচিত্র্য ক্রমশ বিলুপ্ত হচ্ছে বা অবলুপ্তি ঘটছে। এইগুলো হচ্ছে মেন পয়েন্ট। এরপর যদি একটা পয়েন্ট ধরা যায়, অরণ্য ধ্বংস। অরণ্য ধ্বংসের ফলে অরণ্যে থাকা বিভিন্ন প্রকার উদ্ভিদ সহ প্রাণীগুলো মারা যায়। ফলে কি জীববৈচিত্র্য লস হচ্ছে বা বিনাশ ঘটছে। চোরা শিকার বা অবৈধ শিকার, অবৈধ শিকারের ফলে বিভিন্ন বাঘ, সিংহ, গন্ডার এদের থেকে মূল্যবান চামড়া, তাদের নখর, দাঁত ইত্যাদিকে বিদেশে রপ্তানি করে বহুত টাকা বা অর্থ পাওয়া যায়। সেই জন্য তাদেরকে ক্রমাগত হত্যা করা হচ্ছে। ফলে জঙ্গলের জীববৈচিত্র্য বা বন্যভূমির জীববৈচিত্র্য লস হচ্ছে। নেক্সট যদি দেখি প্রাকৃতিক বিপর্যয়, খরা, বন্যা, ভূমিকম্প, সুনামি, তুষারপাত ইত্যাদি হওয়ার ফলে উদ্ভিদ সহ প্রাণীরা মারা যায়। ফলে কি জীববৈচিত্র্যের ধ্বংস হয় বা জীববৈচিত্র্য বিনাশ ঘটে বা অবলুপ্তি ঘটে। তো এটা গেল জীববৈচিত্র্য বিনাশের কারণগুলো বললাম। এরপর আসছি জীববৈচিত্র্য যে বিনাশ হচ্ছে তার সংরক্ষণ কেন আমরা করব। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে যদি আমরা ক্রমাগত অরণ্য ধ্বংস করে চলি তাহলে একটা গাছ, সাপোজ একটা গাছে অনেকগুলো পাখি বাস করতো, এই পাখি ফল খেত, ফলগুলো দূর দূরান্তে নিয়ে যেত, সেখানেও উদ্ভিদ হতো। যদি আমরা গাছটাকেই কেটে দিই তাহলে পাখিটাও মারা যাবে তার বাসস্থানের অভাবে। তৎসহ গাছটি যে দূরবর্তী জায়গায় যে তার বংশ বিস্তার করার জন্য পাখি বাহক ছিল সেটাও লস হবে। সর্বোপরি একটা কথা বলতে হবে, জীববৈচিত্র্য সংরক্ষণ করব কেবলমাত্র বাস্তুতন্ত্রটাকে ঠিক রাখার জন্য। যদি জীববৈচিত্র্য সংরক্ষণ আমরা না করতে পারি তাহলে বাস্তুতন্ত্র আমরা সংরক্ষণ করতে পারবো না। আর বাস্তুতন্ত্র যদি সংরক্ষণ করতে না পারি তাহলে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমাদের জীবনটা ব্যাহত হবে বা আমাদের উপর সেই বিনাশের কারণ এসে দাঁড়াবে। ফল আমরা অবশ্যই পাবো এবং আমাদেরই ক্ষতি হবে। এই জন্য আমরা জীববৈচিত্র্যকে সংরক্ষণ করব। এরপর আসছি জীববৈচিত্র্য সংরক্ষণের দুটো পদ্ধতি আছে। নাম্বার 1 ইনসিটু সংরক্ষণ একটা আছে, আর 2 নম্বর আছে এক্সিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণ অর্থাৎ স্বস্থানে সংরক্ষণ, অর্থাৎ যেখানে জীবটি আছে সেই জায়গায় জাস্ট সংরক্ষণ করা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। এবং এক্সিটু সংরক্ষণ হচ্ছে অন্য স্থানে সংরক্ষণ, অর্থাৎ জীব তার যে পরিবেশে বাস করে সেই পরিবেশ থেকে জীবটিকে তুলে এনে অন্য কোথাও অনুকূল পরিবেশ সৃষ্টি করে বা তৈরি করে সেখানে টিকিয়ে রাখাটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। আরেকবার বলছি, ইনসিটু সংরক্ষণ অর্থাৎ জীব বা প্রাণী যেখানে বাস করে সেই জায়গায় সেই তার নিজস্ব পরিবেশে তাকে সংরক্ষণ করা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। আর এক্সিটু সংরক্ষণ হচ্ছে কি, জীব বা প্রাণী যে জায়গায় বাস করে সেই জায়গা থেকে তাকে এনে অন্য কোথাও সংরক্ষণ বা অন্য কোথাও প্রতিপালন করার পদ্ধতি হচ্ছে এক্সিটু সংরক্ষণ। এরপর ইনসিটু সংরক্ষণের ভেতরে কতগুলো জিনিস আছে যেগুলো হচ্ছে কি বায়োস্ফিয়ার রিজার্ভ নাম্বার 1, জাতীয় উদ্যান 3 নম্বর অভয়ারণ্য, 14 নম্বর হচ্ছে
সংরক্ষিত বনভূমি, পঞ্চম নম্বর হচ্ছে প্রাকৃতিক বাসস্থান। সেই রকম এক্সিটু সংরক্ষণের ভেতর এক্সিটু সংরক্ষণ কি কি ভাবে করা যায়? 1 নম্বর বোটানিক্যাল গার্ডেন, 2 নম্বর হচ্ছে চিড়িয়াখানা, 3 নম্বর জিন ব্যাংক, 4 নম্বর স্পার্ম ব্যাংক ও ওভা ব্যাংক অর্থাৎ শুক্রাণু ব্যাংক ও ডিম্বাণু ব্যাংক, 5 নম্বর হচ্ছে অনুশীলন উদ্যান, 6 নম্বর হচ্ছে জীব সংরক্ষণ। তাহলে এতক্ষণ হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ দুটো উপায়ে করা যাচ্ছে, ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ। প্রত্যেকের কি কি উপায় এক্সিটু এবং কি কি উপায় ইনসিটু সংরক্ষণ করা যায় তা দেখানো হলো। নেক্সট আমরা কোশ্চেনে আসবো, ইনসিটু সংরক্ষণ কাকে বলে? উদাহরণ দাও। যখন কোনো জীবগোষ্ঠীকে তার নিজস্ব পরিবেশে রেখে সংরক্ষণ করা হয় তখন তাকে বলবো ইনসিটু সংরক্ষণ। যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবনে কি পাওয়া যায়? রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়। তাহলে সুন্দরবন হচ্ছে রয়্যাল বেঙ্গলের টাইগার নিজস্ব বাসস্থান। তাহলে রয়্যাল বেঙ্গল টাইগারকে সুন্দরবনে রেখে সংরক্ষণ করা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। তো আসছি এরপর এক্সিটু সংরক্ষণ কাকে বলবো এবং উদাহরণ। যখন কোনো জীবগোষ্ঠীকে তার নিজস্ব বাসস্থান বা প্রাকৃতিক পরিবেশ থেকে বাইরে মনুষ্য সৃষ্ট পরিবেশে এসে সংরক্ষণ করা হয় তখন তাকে বলবো কি? এক্সিটু সংরক্ষণ। আরেকবার বলছি, যখন কোনো জীবগোষ্ঠীকে তার নিজস্ব প্রাকৃতিক বাসস্থানের বাইরে মনুষ্য সৃষ্ট কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করা হয় তখন তাকে বলবো এক্সিটু সংরক্ষণ। উদাহরণ হিসাবে আমি একটু আগে বলেছিলাম যে রয়্যাল বেঙ্গল টাইগারের নিজস্ব বাসস্থান হচ্ছে কি? সুন্দরবন অভয়ারণ্য। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি সুন্দরবন অভয়ারণ্য থেকে এনে যদি আমি কোনো চিড়িয়াখানায় রেখে দিয়ে তাকে প্রতিপালন করি বা টিকিয়ে রাখি তখন সেটা হয়ে যাবে কি? এক্সিটু সংরক্ষণ। কেন? তার নিজস্ব পরিবেশ ছিল সুন্দরবন, তাকে মনুষ্য সৃষ্ট চিড়িয়াখানায় এনে প্রতিপালন করা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। এরপর আসছি ক্রায়োপ্রিজার্ভেশন বা ক্রায়ো সংরক্ষণ কাকে বলবো? ক্রায়োপ্রিজার্ভেশন বা ক্রায়ো সংরক্ষণ কাকে বলবো? -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনেতে, আরেকবার বলছি, -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনে ভ্রূণ, অঙ্গজ কোষ, জীবের শুক্রাণু এবং ডিম্বাণু সংরক্ষণ করাকে বলা হচ্ছে ক্রায়োপ্রিজার্ভেশন। প্রত্যেকে মনে রাখবে যে এখানে কিন্তু তরল নাইট্রোজেন ব্যবহার করা হয় এবং টেম্পারেচারটা হচ্ছে -196°C। এরপরে আমরা আসছি বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে, এর অঞ্চলগুলি কি কি? বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে গেলে প্রথমে বলতে হয় আন্তর্জাতিক সংস্থা যেমন ইউনেস্কো এবং ম্যাপ, আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো এবং ম্যাপ দ্বারা নিয়ন্ত্রিত যে স্থানের সমগ্র বাস্তুতন্ত্র সংরক্ষণ করা হয় তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলবো। বায়োস্ফিয়ার রিজার্ভে 3টা অঞ্চল আছে। একটা হচ্ছে কোর অঞ্চল, দ্বিতীয়টা হচ্ছে বাফার অঞ্চল, তৃতীয়টা হচ্ছে ট্রানজিশনাল অঞ্চল। প্রথম আসছি কোর অঞ্চল, বাস্তুতন্ত্রের কেন্দ্রীয় অঞ্চল। এখানে মনুষ্যক্রিয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে কোর অঞ্চল, তাহলে বাস্তুতন্ত্রের একদম কেন্দ্রে যে অঞ্চলটা থাকে তাকে কোর অঞ্চল বলবো। এই অঞ্চলে কিন্তু মনুষ্যক্রিয়া একদম নিষিদ্ধ। নেক্সট আসছে বাফার অঞ্চল। তাহলে কোর অঞ্চলকে ঘিরে থাকে, বাফার অঞ্চল হচ্ছে কোর অঞ্চলকে ঘিরে থাকে। এই অঞ্চলে বনজ সম্পদ সংগ্রহ, শিক্ষা ও গবেষণামূলক কাজের জন্য আংশিক অনুমতি দেওয়া হয়। নেক্সট চলে আসছি ট্রানজিশনাল অঞ্চল হচ্ছে বাফার অঞ্চলকে ঘিরে থাকে। কোন অঞ্চলকে ঘিরে থাকছে? বাফার অঞ্চলকে ঘিরে থাকে। এই অঞ্চলে, এই ট্রানজিশনাল অঞ্চলে কি হয়? কৃষিকাজ, মানুষ্য ক্রিয়া এবং পর্যটন ইত্যাদি ক্রিয়াকলাপগুলো হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আসছে বিভিন্ন প্রকার বনাঞ্চলের বৈশিষ্ট্য। 4 প্রকারের বনাঞ্চল আছে, যেমন হচ্ছে সংরক্ষিত বন, অভয়ারণ্য, জাতীয় বনভূমি, বায়োস্ফিয়ার রিজার্ভ।
প্রথম আসছে সংরক্ষিত বন। এই সংরক্ষিত বনে কিছুদিনের জন্য বিপন্ন প্রাণীকে সংরক্ষণ করা হয়। নেক্সট অভয়ারণ্য। অভয়ারণ্যে বিপন্ন প্রাণীকে সংরক্ষণ করা হয়। নেক্সট আসছে কি জাতীয় বনভূমি। এই জাতীয় বনভূমিতে বিপন্ন উদ্ভিদ এবং প্রাণীকে সংরক্ষণ করা হয়। এই একদম আসছে 4 নম্বর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভে বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করা হয়। এরপর আসছি কি স্টোন স্পিসিস বা কি স্টোন প্রজাতি কাকে বলবো এবং উদাহরণ দাও। এই কোশ্চেনটা আছে। যে প্রজাতি বিলুপ্ত হলে, আরেকবার বলছি, যে প্রজাতি বিলুপ্ত হলে বাস্তুতন্ত্রের অন্যান্য প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ধ্বংস হয়ে যায়, সেই প্রজাতিকে বলা হচ্ছে কি কিস্টোন প্রজাতি। আরেকবার বলছি, যে প্রজাতির বিলুপ্ত হয়ে যাওয়ার জন্য বাস্তুতন্ত্রের অন্যান্য প্রজাতিগুলো বা অন্যান্য প্রজাতিগুলোর বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ধ্বংস হয়ে যায়, তাকে কিস্টোন প্রজাতি বলবো। যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে সুন্দরবনের কিস্টোন প্রজাতি। আরেকবার বলছি, সুন্দরবনের কিস্টোন প্রজাতি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। যদি রয়্যাল বেঙ্গল টাইগার কোনো কারণে যদি ধ্বংস হয়ে যায় বা মারা যায়, তাহলে কি সুন্দরবন এরিয়ায় রয়্যাল বেঙ্গল টাইগার বা যেগুলোকে খেত, অর্থাৎ হরিণ খাক, শুকর খাক, এইরকম প্রজাতির জিনিসগুলো প্রাণীগুলোকে খেত, তাহলে তাদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকবে। সাপোজ মনে করি যে বাঘের সংখ্যা কমে গেল, রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা কমে গেল বা নিশ্চিহ্ন বা শেষ হয়ে গেল, তার মানে কি হরিণের সংখ্যা ক্রমশ বাড়বে। হরিণ কি খায়? ঘাস খায়। হরিণের প্রজাতি বাড়ার সঙ্গে সঙ্গে ঘাস খায়, ঘাস বেশি পরিমাণে উৎপন্ন করতে হবে। ফলে কি বেশি হরিণ হলে যে পরিমাণ ঘাস উৎপন্ন হতো তার চেয়েও বেশি পরিমাণে ঘাস উৎপন্ন হওয়া দরকার বা উৎপাদনশীলতা বাড়াতে হবে। তার মানে কি এরিয়া বাড়াতে হবে। এরিয়া না বাড়ার জন্য কি হরিণগুলো নিজেদের ভেতর অন্তঃপ্রতিযোগিতায় লিপ্ত হয়ে তারাও শেষ হবে এবং হরিণের শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য সব প্রজাতিও ম্যাক্সিমাম একের পর এক নির্ভরশীল, যেহেতু তাই সব প্রজাতি বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর কোশ্চেন আসছি এজ ইফেক্ট। এজ ইফেক্ট কাকে বলবো? ইকোটোন অঞ্চলে জীববৈচিত্র্যের প্রাচুর্যতাকে বলা হচ্ছে এজ ইফেক্ট। যেমন এক্সাম্পল, এইটা একটা বাস্তুতন্ত্র, এইটা একটা বাস্তুতন্ত্র, দুটো বাস্তুতন্ত্র যে জায়গায় মিলিত হয় তাকে ইকোটোন বলবো। এই জায়গাটা হচ্ছে ইকোটোন। এই ইকোটোন অঞ্চলে এই অঞ্চলের প্রজাতিও আছে, আবার সাপোজ এই অঞ্চলের প্রজাতিও আছে, আবার বি অঞ্চলের প্রজাতিও আছে। তাই ইকোটোনের অঞ্চলে প্রজাতি প্রাচুর্যতা সব থেকে বেশি হয়, এই জন্য একে বলা এজড ইফেক্ট বলা হয়। জীববৈচিত্র্য প্রাকৃতিক পরিবেশের বাহক রূপে কাজ করে, এটা নোট করবে সবাই। জীববৈচিত্র্য প্রাকৃতিক পরিবেশের বাহক রূপে কিন্তু কাজ করে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পাওয়া মাত্রই আমি লাইভ ক্লাস করব। লাইভ ক্লাস করবো না,